ও যখন গিয়ে দাঁড়ালো পুরো ঘরটা কেউ একটা ওয়াও করে উঠলো। কারণ বাবাই তো বলেছিলেন যে এতে নাম করা যায়। টাকার জন্য আমি মুখ বন্ধ করেছি তা না। সবুজ আদার্স মেকআপগুলো করেছে, সেই অর্থে আদার্স মেকআপ মানে নর্মাল মেকআপ যেটা, এটাও বলতাম না যেহেতু তুমি কোশ্চেনটা করলে বলে বললাম। কারণ দেখো মিথ্যেটা তো বলতে পারবো না। কোনো এক বড় ডিরেক্টর আমাকে একটা ছবি থেকে বাদও দিয়েছে, যেটা আমি বলিউডে পেয়ে আসছি বা পাই, সেটা কখনোই টলিউডে আমি চাইতেই পারি না। আমার ডেট নিয়ে ডেট ব্লক করে দেওয়ার পরেও তারা আর জানানোর প্রয়োজন বোধ করেনি যে আমি কাজটা করছি না বা আমাকে নেওয়া হচ্ছে না। প্রস্থেটিক মেকআপের ক্ষেত্রে প্রচুর সময় লাগে মেকআপ করতে, এবং সেটা ছবির ক্ষেত্রে তার কন্টিনিউটি ধরে রাখতে হয়। তা সেইটাকে তোমরা কিভাবে? সেটা দেখো, প্রস্থেটিক প্রতিদিন না একটা করে পিসই ইউজ হবে, মানে একদিন একটা, 10 দিন হলে 10টা। তো এইটা যেহেতু একদম ডাইস সিস্টেম করে করা হয়, তাহলে ধরো তুমি এই যে বোতলটা, এই বোতলটা একটা ডাইস দিয়েই তো তৈরি হয়েছে। প্রতিটা বোতল, যে কটা বোতল রাখা আছে সব একই মাপের, একই ছাঁচের সবই। তো প্রস্থেটিক্সেরও কিন্তু তাই, যে মুখের ডাইসটা বা যেটাই আমি বানাতে চাই, যাই করতে চাই, সেটা ওই ডাইসের প্রতিদিন ফেলে 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 একটা একটা করে পিস তৈরি হয়। সেই কারণে মানে কন্টিনিউটিটাকে ওইভাবেই ধরে রাখা হয়। এবার সেটা তো হাত যশের ব্যাপার আছে, যে যেভাবে করে। ব্লেন্ডিংগুলো খুব ভালো হওয়া উচিত এভরিডেই। কিন্তু সেটাই যদি কোনো দিন খুব মানে মেকআপ রুমটা ঠান্ডা রইলো না, বা শিল্পী প্রচুর পরিমাণে মাথা ঘোরাচ্ছে বা মুখ অন্যদিকে কনসেন্ট্রেট করছে, তো তখন এই সমস্যাগুলো হয়। আর ঘামছে প্রচুর পরিমাণে। এই প্রস্থেটিক মেকআপের ক্ষেত্রে প্রচুর সময় লাগে মেকআপ করতে, আবার মেকআপ তুলতেও তো প্রচুর সময় লাগে। হ্যাঁ, মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যায়। এটা আমাকে বুম্বাদা এক সাক্ষাৎকারে বলেছিলেন। রাইট, তুলতে 1.5 ঘন্টা 1 ঘন্টার ওপর লেগে যায়। আর করতে সেটা হচ্ছে কি, আমি মানে জিনিস বানাচ্ছি তার ওপর। মানে আমি হায়েস্ট করেছি 3 ঘন্টা ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রীকে, 2.5 ঘন্টা লেগেছে আমার ইন্দুবালা ভাতের হোটেলে। বা নেতাজি করেছি বুম্বাদাকে 1.5 ঘন্টাতে। গুমনামি করেছি সেটা আর একটু বেশি সময়, কারণ অ্যাটাচমেন্ট যত বেড়েছে, যত বয়স বেড়েছে, তার থিওরিও বেড়েছে, তার অ্যাপ্লিকেশনও আরও বেড়ে গেছে, তখন 2.5 ঘন্টা মতো লেগেছে। এবং এই গুমনামি করার পর জাতীয় স্তরে তো তোমার প্রচুর সম্মান আসে। হ্যাঁ, পেয়েছি। মানে পদাতিক, নেতাজির মতো একটা চরিত্র, পদাতিকের জন্য আমি ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ডও পেয়েছি, আমি এবং আমার কস্টিউম ডিজাইনার শ্রাবণীদি, আমরা দুজনে। এবং ওটা 20টা দেশের মধ্যে লড়াই হয়েছিল, তার মধ্যে আমরা মেকআপ এবং কস্টিউমের জন্য পাই। সেটা হচ্ছে তোমার কুয়ালালামপুরে যে ইয়েটা হয়, 61st ছিল কুয়ালালামপুর অ্যাওয়ার্ড, যেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ওতে মেকআপ আর কস্টিউমের জন্য আমরা পাই পদাতিক ছবিটা। আর এছাড়া তোমার অপরাজিতের জন্য তো জাতীয় পুরস্কার বলো, বিএফজে বলো, সবই আছে। পরিচালক অনিক দত্তের ছবি অপরাজিত যখন অফার আসে, তখন তুমি নিজে কতটা এক্সাইটেড ছিলে, এবং সত্যজিৎ রায়কে সৃষ্ট করতে হবে চরিত্রটাকে, সেটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল এবং কতটা কঠিন ছিল? প্রথম কথা, অপরাজিত নিয়ে বলতে গেলে অনেকগুলো গল্প আছে। হ্যাঁ, তার মধ্যে প্রথম কথা হচ্ছে, অপরাজিত যখন করব, আমরা জিতু কামালকে দেখেছি, তো ওখানে কিন্তু অন্য একজন অ্যাক্টর। হ্যাঁ, আমি জানি সেটা। তো তার লুক সেট হয়ে গেছিল, তার প্রস্থেটিক ইয়ে করে আমরা শ্যুট করে বড় স্ক্রিনে ফেলে আমরা দেখেওছিলাম কিরম লাগছে, এবং আমার ডিরেক্টরের পছন্দ হয়েছিল। জিতু ছিল জাস্ট একটা ইয়াঙ্গার লুকের জন্য সিলেক্টেড, ঠিক আছে? তো একটা সময় যে মেন অ্যাক্টর যার করার কথা ছিল, সে কিন্তু অন্য একটা বম্বের প্রজেক্ট করছিল, এবং তার ডেটের একটা কোনো প্রবলেম হয়। তো আমাদের কিন্তু কাশফুলটা কিন্তু খুব ভাইটাল ছিল। আমাদের শ্যুটটা শুরুই হয় হচ্ছে নর্থ বেঙ্গলে, আমরা গেছিলাম কাশফুল দিয়ে। কাশফুলের বাগানটা নয়তো নষ্ট হয়ে যাবে, যেটা দিয়ে রেল আসছে, উপদুর্গা যাচ্ছে, এটা তো রিক্রিয়েট করা পুরোটা। তো যদি ওই কাশফুলের টাইমটা, ওই ডেটটা না পাওয়া যায়, তাহলে আমাদের আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো অনিকদা সেটা চাইছিলেন না। অনিকদা খুব চিন্তায় পড়ে গেলেন। মেন অ্যাক্টর তিনি যখন ডেট দিতে পারছেন না, একটা ডেট ম্যানেজ হচ্ছে না কিছুতেই, তখন অনিকদা একদিন আমাকে ডাকলেন, এবং অনিকদাকে আমি আশ্বস্ত করলাম যে আমাদের সেকেন্ড যাকে ভাবা ছিল যে একটা পোর্শন করবে, একটা যা সিন, জাস্ট একটা শট, যে ও ছবি আঁকছে, টিচার এসে দেখছে, আপনি দেখবেন শটটা আছে, ওইটাই জিতু কামাল ছিল। তো আমি বললাম যে ওকে আমাকে দেওয়া হোক, ওকে ডাকা হোক, কস্টিউম
যেমন মুন্নিদি ছিল সুচিস্মিতা, ও যা যা আনবে আনুক, ওকে একদিন আমরা করে দেখি এবং আপনি ভরসা করুন, দেখা যাক, আমার ওপর ভরসা রাখুন, আমি চেষ্টা করছি। তো আমি ওর ওপর 3টে মানে বয়স ফেলি। কারণ একটা হচ্ছে পথের পাঁচালী শুরুর আগে, আমাদের 47 একটা সাল থেকে শুরু হয়েছিল, 52-তে গিয়ে পথের পাঁচালী শুরু হয়, মানে তার আগের পোর্শন, এবং 55-এ রিলিজের পরে ও ইন্টারভিউ দিচ্ছে এবং ছবিটা শুরু হচ্ছে ইন্টারভিউ থেকে। সো এই 4-5 বছরও তো একটা এজের বয়স তো ভারী কি। তো এইটা আমি অনিকদাকে বলেছিলাম এটা আমি করতে চাই স্ক্রিপ্টটা পড়ে, এবং অনিকদা রাজি হয়েছিলেন এবং আমি এই পুরোটা আর কি লুকটাকে তৈরি করে ওই ইয়েতে দেখাই। এবং জিতুকে আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে তুমি চুলে হাতই দেবে না, যা হেয়ার কাটিং করার আমি কাটবো, চুল তুমি ধরবেই না, দাড়ি কেটে আসতে হবে, বাকিটা আমরা যা করার করে নেবো। তো লুক সেট হলো, একটা ঘরের মধ্যে লুক সেট হচ্ছে, মানে ওইদিকে সবাই বসে গল্প করছে, আমি একটা সাইডে বসে মেকআপ করছি, আওয়াজও আসছে, আমি মাঝে মধ্যে সাইলেন্স বলে চিৎকারও করে উঠলাম 1-2 বার, যেহেতু ওরম একটা। তো আফটার অল যখন মেকআপটা হলো, কস্টিউম পরলো, জিতুকে বললাম যে মোটামুটি আমার যা হওয়ার হয়ে গেছে, এবার বাকিটা তোমার। অ্যান্ড হি ওয়াজ সো প্রিপেয়ার্ড, ও এতটাভাবে নিজেকে ওই একটা ছোট সিন করার জন্য মানে নিজেকে তৈরি করছে, পুরো মানে সত্যজিৎ রায়কে বসিয়ে ওর যে সিগারেট খাওয়া, মাথায় হাত দেওয়া, মুখে গালে হাত দেওয়া, যে পশ্চারগুলোর আছে ওনার, ওইগুলোকেও পুরো এতটাই মানে নিজের মধ্যে বসিয়ে নিয়েছে এবং প্র্যাকটিস করে এসছে। ও বসছে এবং ও যখন গিয়ে দাঁড়ালো, পুরো ঘরটা কেউ একটা ওয়াও করে উঠলো, অ্যান্ড পুরো ঘরটা না ঘুমোট হয়ে গেল, কোনো আওয়াজ নেই, মনে হলো কোনো ভারী কি কোনো ব্যক্তি উনি স্বয়ং চলে এসছেন। এবং তখন আমি বুঝলাম যে ওকে বোধহয় ক্লিক করে গেছে, মানে হয়তো ডিরেক্টরের পছন্দ হবে, অ্যান্ড জিতু সিলেক্টেড। এবং জিতু যা করেছিল কামাল করে দিয়েছিল, জিতু কামাল করে দিয়েছিল। একদমই তাই। এবং যখন জাতীয় পুরস্কার ঘোষিত হলো যে তুমি জাতীয় পুরস্কার পাচ্ছ এই অপরাজিত ছবির জন্য, প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল বা প্রথম খবরটা কার মাধ্যমে শুনলে? হ্যাঁ, এইটা খুব সেই দিন না আমি মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে 3 জনের ফোন পাই। হ্যাঁ, মানে ফোন মানে এঙ্গেজ আসছে, হচ্ছে। আর সেদিন আমার একটা খুব বড় লুক সেট ছিল সোহমের ওপর, বৌরূপ বলে কিছুদিন আগে একটা ছবি বেরিয়েছিল, অসাধারণ লুক। ওই ছবিটার সেদিন মানে আমার ভীষণ টেনশন। সেটা ছিল 16 অগাস্ট, ডেটটা আমার মনে আছে, বিকজ অফ জীবনের একটা বড় প্রাপ্তি ওই দিন। তো ওই দিনকে লুক সেট রাখা হয়েছে, আমি নিজে ডেট করেছি, আমি তো জানি না ওই দিন ঘোষণা হবে বা হবে, বা আমার জানাও ছিল না এরা নাম পাঠিয়েছে বা হয়েছে। তো ছবিটা মানে কন্টেস্টে আছে, মানে এটা আমি শুনেছিলাম যে কন্টেস্ট করবে বা, কিন্তু নাম পাঠাতে হয়, কারণ অনেক ছবি যায় নাম না পাঠালে তোমার মানে কখনোই রেকগনাইজ হবে না বা ওটা অ্যাওয়ার্ডে লড়তে পারবে না আর কি। তো ওই দিন করছি, তো হঠাৎ একটা ফোন আসে, সৃজিত মুখার্জি, শিপর্ণা মিত্র, মানে আমাদের যে কো রাইটার ছিলেন আরেকজন, অনিকদা, উৎসব এবং শিপর্ণা মিত্র উনি, আর অম্বরীশ, আমাদের অ্যাক্টর অম্বরীশ। আর সেদিনকে আমি ছিলাম কলকাতা মুভি টাউন স্টুডিওতে। ঠিক আছে, ঢুকেই বাঁদিকে ফ্লোরটার মধ্যে, জাস্ট গেট থেকে ঢুকেই বাঁদিকে ওই ফ্লোরটার মধ্যে লুক সেট করব বলে মেকআপ চলছে, চলছে। একটা লুক হয়েও গেছে মানে সোহমের। অতই হট করে আমাকে কেউ একজন বলল যে সোমনাথ দা, কনগ্রাচুলেশন শিপর্ণা মিত্র, তুমি নাম ঘোষণা হয়েছে, তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। আমি না, ওরকম অনেকেই ইয়ার্কি মারে, অনেকেই ওরকম বলে সোমনাথ তো ন্যাশনাল পাবে, এই পাবে, অনেকে বদমাইশি করেছে। তো আমি প্রচুর বিদেশে গিয়ে বিদেশি কাজ করেছি, বিদেশিদের সাথে কেউ বলে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট, বদমাইশি তো করে। তা আমি না কাজের মানে ওইটার তো একটা টেনশন আছে, ওই লুকগুলোকে ডিরেক্টরের পছন্দ হচ্ছে কিনা সোমের ওপর, আমি গুরুত্বই দিইনি। তাহলে হ্যাঁ ঠিক আছে বলে কেটে দিয়েছি। স্যাট আবার একটা ফোন ঢুকেছে, কয়েক সেকেন্ডেও মানে লাগেনি। অম্বরীশ ফোন করেছে, সৃজিত মুখার্জি ফোন করেছে, কনগ্রাচুলেশন সোমনাথ, তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, ভেরি গুড, আমরা খুব হ্যাপি। এইবারে সেই দিন দিদি মানে ফোনের বন্যা, আমি না মন দিয়ে কাজ করতে পারছি না। বুম্বাদা বা দেব বিদেশে ছিল, দেব কেউ বাদ নেই। ঠিক আছে, প্রভাত রায় এত শরীর খারাপ ওনার, উনি শুধু আমি প্রভাতদার ফোনটাকেই, প্রভাত রায়ের নামটা দেখতে পেয়েছি, বুম্বাদার নামটা
দেখতে পাই দুটো ফোনে আমি নিজে কথা বলতে পেরেছি, বাকি সবারই রিং হয়ে গেছে। বাড়ি যখন ফিরছি, ওই বাড়ি যাওয়ার আমার তো 1.5 ঘন্টা লাগে, বাড়ি যেতে 1 ঘন্টা লাগে। আমি চাইছি জামে পড়ুক গাড়িটা সেদিন, মানে সবাইকে ওই টাইমটাকে মেনটেন করে সবাইকে আমি ফোন করতে করতে তারপরে থ্যাংক ইউ জানিয়ে সেদিন মানে আমার ফোন হ্যাং হয়ে গেছে, এত কল এসছে। এবং আমি সেদিন বুঝতে পেরেছি সত্যিকারের ইন্ডাস্ট্রি চাইছিল যে মানে হয়তো মানে আমরা একটা স্বীকৃতি পাই বা আমি একটা স্বীকৃতি পাই। সেদিন সত্যিকারের বুঝতে পেরেছি যে এত লোকের শুভেচ্ছা ভালোবাসা। বাবা দাদুর কথা মনে পড়ছিল? হ্যাঁ, প্রচণ্ড মনে পড়ছিল। সেদিন প্রেস থেকে অনেকেই গেছিল, প্রচুর মিডিয়া এসেছিল। বাবার কথা তো প্রচণ্ড, মানে এখনও আমি ইমোশনাল। বাবা থাকলে খুব খুশি হতেন, খুবই খুশি হতেন বাবা থাকলে, কারণ বাবাই তো বলেছিলেন যে এতে নাম করা যায়, এতে স্বীকৃতি আছে। বাবাই চেয়েছিলেন যে মানে কি বলবো, বাবাই চেয়েছিলেন। ভীষণ ইমোশনাল হয়ে গেছে সোমনাথ। সোমনাথ, প্রসঙ্গ একটু পাল্টে নিচ্ছি। শাকিব খান বাংলাদেশের বিখ্যাত তারকা, তা শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবি, ব্লকবাস্টার হিট ছবি, সেই ছবিতে শাকিবের যে বৃদ্ধ বয়সের লুক, ওটা তো তুমিই করেছিলে। হ্যাঁ, ওটা আমাকে ওরা ফোন করেছিল, ওরা অনেকভাবে ধরার চেষ্টা করছিল। তখন আমি ব্যোমকেশ করছিলাম, দেবের ব্যোমকেশটা। তো ওটার জন্য আমি বাইরে ছিলাম, মধ্যপ্রদেশে ছিলাম ওই সময়। তো ওরা ফার্স্ট আমাকে এখানকার বুম্বাদা, সারথীদা বলে একজন আছে, সারথীদার মাধ্যমে ফোন করে, কারণ সারথীদা ওখানে ছিল আমার ওই প্রজেক্টে। ওকে ফোন করে আমাদের ওই প্রিয়তমাতে যে ফাইট মাস্টার ছিল আমাদের ইন্ডিয়ান, হচ্ছে রাজেশ কান্নান বলে, রাজেশকে দিয়ে, রাজেশ আমাদের ফাইট করছিল, রাজেশকে দিয়ে ফোন করে আমাকে ধরার চেষ্টা করে। তো আমাকে বারবার অ্যাপ্রোচ করেছিল এবং ডিরেক্টর আমার নাম্বার জোগাড় করেছে যেখান থেকেও করে, হিমেল আশরাফ ডিরেক্টরের নাম। তো ফোন করে আমাকে বলে যে দাদা এরকম আপনাকে আসতেই হবে। আর তার আগে সাকিবের আমি কলকাতায় যখন ও প্রথম আসে, ফার্স্ট যখন কলকাতা আসে, নাকাব বলে একটা ছবি করতে, রাজীব কুমার আমাদের ডিরেক্টর ছিল। তো ওর পুরো হেয়ার স্টাইলিং, লুক, ডিজাইন পুরোটাই আমার করা, মেকআপের আর কি। তো ওটা এসকের না, নাকাব ছিল এসবিএফ ছিল। তো সাকিব ওই জন্য আমাকে ভালো করে চেনে এবং সাকিব চেয়েছিল ছবিটা যাতে আমি করি, কিন্তু আমার তখন অন্য ছিল বলে আর হয়নি। তো কাট্টু ওরা আমার এখানকার কাজ দেখেছে, আদার্স কাজ দেখেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তখন তো সবাইকে দেখতেই পায়। তো আমাকে ফোন করে তখন ওরা আমার ডেট ওয়াইজ একটা ডেট বার করে, তা আমি বলেছিলাম। এবং ওটা হচ্ছে গিয়ে মানে একদিন গেছিলাম আমি তোমার মুখের ছাপটা তুলে আনতে, আর আরেক দিন গিয়ে কোনো লুক সেট হয়নি, কিন্তু ডিরেক্ট মেকআপ করে শ্যুট করে চলে এসেছি। কারণ আমার এখানে তখন বড় প্রজেক্ট চলছিল, সেটা হচ্ছে খাদান। আচ্ছা, খাদানের তখন শ্যুট চলছিল। তো আমি একদিনের জন্য এই খাদানের যে গ্যাপ ছিল, ওই গ্যাপটা ওকে দিয়েছিলাম, দিয়ে করে এসেছিলাম। তো ওখানে গিয়ে শ্যুট হয়। তো সাকিব যেমন দেরি করার করে, কারণ আমার তো ওই দিনই ফ্লাইট, আবার মানে বিকেলের মধ্যে চলে আসতে হবে। তো এবং বৃষ্টি আসছে, আর ওটা না অনেকটা দূরে একটা গ্রামের দিকে শ্যুট হচ্ছিল আর কি। তো যেতেও ওখানেও দেখলাম তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে চাইনিজ কনভেনশন হল টল তৈরি হয়ে গেছে, মানে চায়নারা যে বাংলাদেশের আধিপত্য যেটা আমরা দেখছি বিভিন্নভাবে, সেটা আমি দেখে এসেছি। তো ওই সব জায়গায় চাইনিজ কনভেনশন হলগুলো তৈরি হয়েছে বা কিছু। তো ওইখানে ওই গ্রামের মধ্যে শ্যুট হলো, তো একটু দেরিতেই এলো। তো মেকআপটা যেটা 2.5 ঘন্টা লাগার কথা, ওটা আমি খুব ফাস্ট 1.5 ঘন্টার মধ্যে ওটা নামাই এবং করে শ্যুট হয়ে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, এই গানটা শ্যুট হয় পুরোটা। এবং যখন রিলিজ হয় বা বিভিন্ন পেপারে যখন আসে, তো দেখলাম যে মানে ওখানকার লোকেরা খুঁজে বেড়াচ্ছে এই মেকআপটা কে করেছে। এবং আমি বেশ ইউটিউবে ফলো করছিলাম যে কেউ বলছে বোম্বে থেকে উড়ে এসে মেকআপটা কইরা দিয়ে চলে গেল, ঠিক এইভাবে বলছে কেউ মানে বিভিন্ন ইউটিউবার বাংলাদেশের বিভিন্নভাবে ওরা ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, কেউ বলছে মেকআপটা করতে 8 ঘন্টা লেগেছে, তুলতে 6 ঘন্টা লেগেছে, এরকম ভ্যারাইটি কিছু। এবং যেদিন ওদের লুকটাকে ওরা মানে ক্র্যাক করে, সেদিন আমাদের আনন্দবাজারেও বেরিয়েছে, কিন্তু কে করেছে নামটা কিছুতেই আসেনি। ঠিক আছে, ওরা কিন্তু এটা চেষ্টা করছিল। আর
আমাকে সেরমভাবে কেউ জিজ্ঞাসাও করেনি, এবং আমাকে বাংলাদেশ থেকে ওরা বললো যে দাদা আমাদের যেহেতু একটু ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে, বিকজ অফ তুমি ইন্ডিয়ান, তুমি এসে এখানে মেকআপটা করে গেছো, আমাদের এই মানে থাকা ফাঁকা এবং ডিপ্লোমেসির একটু ব্যাপার হতে পারে, তো সেই জন্য আমরা নামটাকে দিতে পারছি না, বা কেউ যদি তোমাকে ফোন করে তুমি কোনো মিডিয়ার ফোন ধরো না। তো ভ্যারাইটি ফোন আসছিল। তো আমিও জানি যে বিষয়টা যেহেতু ওদের ছবিটা যদি আটকে যায়, বা একটা যতই হোক আমার নামের জন্য একটা ছবি যদি আটকে যায়, তো সেটা তো খুবই আমার জন্য খারাপ লাগবে, কারণ আফটার অল আমি ছবি ভালোবাসি, ছবি করতে ভালোবাসি। এটা নয় যে আমি মানে যে পরিমাণ যে টাকা আমি ডিমান্ড করেছি সেটা তারা দিয়েছে, টাকার জন্য আমি মুখ বন্ধ করেছি তা না, কিন্তু ওরা আমাদের নামটা কারোরই, একমাত্র ইদিকা আমাদের এখানকার হিরোইন ছিল। হ্যাঁ, এবং যেদিন ওই মেকআপটা, ইদিকাও ওখানে ছিল, মানে ওর সেদিন গানের শ্যুট হচ্ছিল, অন্য গান। তো ইদিকাও দেখেছে মানে সেদিন ওখানে, আর ইদিকার সাথে আমার অ্যাকচুয়ালি ভালো মতো আলাপ ওখানেই হয়েছে ওই ছবিটা করতে গিয়ে। মানে আমি এখান থেকে গেছি, তার আগে ওই রাজদীপের একটা ছবির কথা হচ্ছিল, ওর একটা প্রস্থেটিক হবে, ওই একদিন মাপ নেওয়া, ওই একটা আলাপ, মেনলি বাংলাদেশে গিয়ে আরও বেশি করে আলাপ। তারপরে তো পরপর তো আমার সাথে অনেকগুলো কলকাতার এখানকার যেসব কাজগুলো তো আমার সাথেই ব্যাক টু ব্যাক দুখানা বড় বড় কাজ হয়েছে। তো ইদিকাও ছিল ওই দিন। তো ওরা দেখলাম শুধু নামটা দিয়েছে হিরোইন হিসাবে আর এখানকার যেসব টেকনিশিয়ানরা কাজ করেছে কারোর নামটাকে ওরা দেয়নি। ইভেন ওরা ওদের মতো করে প্রেজেন্ট করেছে, যেহেতু সবুজও আমাদের থেকে অনেকটা জুনিয়র, এবং সবুজ আদার্স মেকআপগুলো করেছে, সেই অর্থে আদার্স মেকআপ মানে নর্মাল মেকআপ যেটা, তো সেই অর্থে ওর নাম একটা প্রাপ্তি আছেই, প্রাপ্তি হবে, এবং সে নাম গেছে, এবং ওরা ওর নামটাকেই ক্র্যাক করিয়েছে। সেক্ষেত্রে এবারে দেখলাম যে মানে সবুজকে আমার তরফ থেকে কনগ্রাচুলেশন, কি ও আদার্স কাজগুলো করেছে এবং ও ন্যাশনাল পেয়েছে, ওর নামে হয়েছে। কিন্তু এটা নিয়েও আমি দেখছিলাম যে বিতর্ক হচ্ছিল, এবং ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে এটা নিয়ে কিছু মিডিয়াতেও বা ফেসবুকেতেও দেখছিলাম একটা লড়াই হচ্ছিল। এবং এর আগেও হয়েছে একাধিক কাজ, ধরো ওই ছবিটা যেটা লাস্ট আমাদের, আমি যিশুকে একটা মেকআপ করেছিলাম সিজিতের ছবিতে দশম অবতারে একটা বুড়ো বৃদ্ধ লুক, তার সাথে সাকিবের বৃদ্ধ লুকটাকে ফেলে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ঝগড়া হচ্ছে। ওরা লিখছে যে তোরা তো আমাগো সাকিব খানকে দীক্ষা মেকআপটা করছস, মানে এইভাবে লিখছে। আবার এরা বলছে ধর তোদের ওটা মানে কি আছে, তো কলকাতার লোক করেছে। তো আমি দেখলাম এই যে ঝগড়াটা, বা তার সাথে আরেকটা ছবি এসেছিল দেবের, আমি তোমার বাঘাযতীনে দেবকে একটা তোমার ভিখারি, মানে গলে পচে যাওয়া ভিখারি কুষ্ঠরোগী বানিয়েছিলাম। তো দেখছি এই তিনটে ছবি নিয়ে আমার ফোনে আছে এগুলো, মানে ওদের যে লড়াইগুলো, তিনটে ছবি নিয়ে দেখছি মানে হচ্ছে যে ওরা বলছে আমাদের মেকআপ ভালো হয়েছে, আমাদের মেকআপ আর্টিস্ট করেছে, এরা বলছে এই ঝগড়াটা। তো আমি তখন দেখলাম যে ভাই এত বাজেভাবে ঝগড়া হচ্ছে, কারণ প্রত্যেক আর্টিস্টই আমার খুব কাছের এবং প্রত্যেকের সাথে আমি কাজ করেছি। তো আমি তখন লিখলাম যে তোমরা নিজেদের মধ্যে, তোমরা সাকিবিয়ান্স এবং দেবিয়ান্স বা আদার্স, তোমরা নিজেদের মধ্যে কেউ ঝগড়া করো না প্লিজ, এটা কলকাতারই মেকআপ, আর কোনোটা কাউকে দেখে না, প্রতিটা মেকআপ আলাদা, প্রতিটা মেকআপ এইভাবে করা বলে আমি যখন একটা পোস্ট দিই, তারপর দেখলাম ঝগড়াটা থেমে গেল। তো আমার ভালো লাগলো যে ঝগড়াটা থামাতে পারলাম। আর সত্যি কথা একটা কথা বলি, আমি এটাও বলতাম না, যেহেতু তুমি কোশ্চেনটা করলে বলে বললাম, কারণ দেখো মিথ্যেটা তো বলতে পারবো না, যেটা সত্যি সত্যি যে কাজটা করেছি, হ্যাঁ ওটা আমি করেছি, এবং এটা এখানকার সবাই জানে যে ওই মানে ওই মেকআপটা আমার করা। কিন্তু মিডিয়া হয়তো কেউ কোশ্চেন করেনি বলে মানে আমি তাকে বলিনি, কারণ নিজের নাম নিজে পেটাতে যাবো কেন। সোমনাথ, অভিনেতা অভিনেত্রীর উপর মেকআপ করেছো, করো, এমনকি প্রস্থেটিক করেছো, কে বেশি সব থেকে পার্টিকুলার এবং খুঁতখুঁতে, বা কারটা করে তোমার বেশি আনন্দ লাগে? কারণ যখন মেকআপ করতে বসে সেই জায়গাটায় একদম খুবই বাধ্য। আমি দেখো কলকাতাতে অনেকের মেকআপ করেছি, মানে আমি 4-5 জনের নাম বলবো, তার মধ্যে একটা নাম তো সবার আগে আমার কাছে প্রসেনজিৎ চ্যাটার্জি, বিকজ অফ বুম্বাদার মতো কোঅপারেটিভ, এত কোঅপারেশন করা এবং কোনো ইন্টারফেয়ার না করা। এবং এটাও বলা যে একটা ঘটনা আছে, শেষ পাতার যখন মেকআপ করছি, শেষ পাতার ওই লুকটা যেদিন তৈরি হচ্ছে, প্রথমে একটা বুম্বাদা আমাকে প্রথমে আমি একটা স্কেচ দিয়েছিলাম, স্কেচটা অতনুদাকে দেখাই, অতনুদার বাড়িতে গিয়ে অতনুদার খুব পছন্দ হয়,
স্কেচটাকে আমি বুম্বাদাকে হোয়াটসঅ্যাপ করি, কোনো রিপ্লাই পাইনি। তো আমি একটু টেনশানে ছিলাম যে রিপ্লাই পেলাম না, তাহলে কি দাদার কি কিছু অন্য কিছু মাথায় আসছে বা অন্য কিছু ভাবছে, কারণ একজন অ্যাক্টর স্কিপ করে সে তার মতো ভাবতেই পারে, স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তো যখন লুক সেটের দিন গেলাম দাদার বাড়িতে, তখন কোভিড চলছে কিন্তু, হ্যাঁ, তো দাদার বাড়িতে গেলাম, দাদার নিজের পার্সোনাল মেকআপ রুম করে দিয়েছে আমাদের জন্য, ওখানে মেকআপ করি আমরা যখনই কোনো ভালো কাজ হয় বা যে কোনো কিছু। তো ওইখানে যখন মেকআপ করছি তো ফার্স্ট বললো, এটাই কি প্রসেডিক করবি? হ্যাঁ দাদা, এটা তো একটু এরম ভেবেছিলাম, চুল উঠে গেছে, কোচা কোচা দাড়ি, চোখের তলায় একটা রাত জাগার প্রভাব, চোখের মানে অনেকটা ড্রিঙ্ক করলে বা একটা লোক ঠিক মতো না ঘুমালে তার যে চোখগুলো ফুলে ওঠে। বললো ঠিক আছে, আমি একটা ভাবছিলাম। না দাদা, বলে নির্মল কাকুর মতো করা যায় কিনা। নির্মল কাকু মানে নির্মল কুমার নয় কিন্তু, অন্য কোনো নির্মল কাকু, উনি আমাকে বোঝালেন। বললাম দাদা তাহলে ওটা আগে করে দেখি। তো ওটা হলাম, তো করলাম যা যা বললো, যেমন নির্মল বাবুকে দেখতে উনি আমাকে বললেন, আমি সেরকমভাবে করার চেষ্টা করলাম। তো কোথাও ছবি উঠলো, কোথাও যেন আমি দাদার মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা দেখতে পাচ্ছি না, আমিও ঠিক স্যাটিসফাইড না, কারণ আমারও মাথার মধ্যে যে চেহারাটা এঁকেছি ওটাই মনে হচ্ছে যেন অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তো আমি তখন বললাম দাদা, যেহেতু লুক সেট, আমি যেটা ভেবেছি কি এবার করে দেখবো। বলে হ্যাঁ, লুক সেটে করবি না কেন, কর। তো দেন আমি ভগবানের নাম নিয়ে যেটা ভাবনা, গল ক্যাপ পরিয়ে, চোখের তলা টিয়ার ব্যাগ লাগিয়ে, কপাল উঁচু করে, চুল কাটিং ফাটিং করে ওটাকে করে করলাম। তো দেখলাম দাদা এরমভাবে ঠিক এগিয়ে গেল মিরারের কাছে গিয়ে বিড়বিড় করে কিছু একটা বললো, মানে কিছু একটা সংলাপ বা ইয়ে করে। তখন আমাকে বলল যে সোমনাথ, তুই এটার সাথে যদি এখানে একটা ব্ল্যাক প্যাচ লাগিয়ে দিস, মানে একটু স্কিনটা যেটা জরুল বা অনেক সময় মেছেতা পড়লে যে দাগটা হয়, যদি করি সেটা খুব মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে। তো এটা দাদার আইডিয়া ছিল, হ্যাঁ। তো আমি করলাম, করে বললো চল এবার ছবি তুলি। তো গেল, দাঁড়ালো, ছবি উঠলো, অতনুদা দেখলো, পছন্দ হয়ে গেল। তো এইটা হচ্ছে বুম্বাদা, মানে ওই লাস্ট একটা বললো, ওটা আমি শুনলাম। এবং আমি জানতাম না ওটা প্রতিদিন দাদা ছবি তোলে, প্রতিদিন যখন শুটিংটা হচ্ছে। হ্যাঁ, একদিন কম হয়েছে একটু কালারটা, দাদার মনে হয়েছে, আমাকে ডেকে বললো মেকআপটা হয়ে যাওয়ার পর আমি বললাম হয়ে গেছে। দেখলো, দেখে একটু কি কালোটা কম লাগছে আজকে। আমি বললাম কম লাগছে, মনে তো হচ্ছে না। না, আমি বলছি বলে কিন্তু তুমি করবে না, তুমি মেকআপ আর্টিস্ট, তোমার যদি মনে হয়, তোমার ডিসিশনই শেষ কথা, যদি মনে হয় কালোটা কম লাগছে তবেই বলো, আমি বলছি বলে কিন্তু না। এটা হচ্ছে বুম্বাদা। তো আমি দেখলাম সত্যিকারের, মানে আমি একটা আলোতে দেখছিলাম, তো বাইরের আলোতে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি মনে হচ্ছে কম। তারপর আবিষ্কার করলাম যে দাদা প্রতিদিন মেকআপের পর ছবি তুলে মেলাতেন, এবং এটাও শেখার যে দাদার থেকে। তো এরকম, এছাড়া আমি তো জিতু কামালের মানে অপরাহিত কাজ করে, সৈনী সরকার, প্রত্যেকেই, মানে এরা প্রত্যেকেই খুব, এবং চঞ্চলদার কাজ করে, এরা প্রত্যেকে প্রচণ্ড কোঅপারেটিভ। সম্প্রতি জিতের একটি ছবি, হ্যাঁ জিতের সাথেও করলাম এবারে, এবং জিদ্দাও অসাধারণ কাজ করেছে। আশা করি ছবিটা সবার খুব ভালো লাগবে। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এবং প্রতীক্ষিত বছর ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এটা অনন্ত সিংয়ের জীবনীর ওপর, এবং দেখা যাক, আমার তো মানে আমি খুব আশাবাদী এই ছবিটা। এখন এবার টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে জাতীয় পুরস্কারের পর সোমনাথ কুণ্ডু এখন শাসন চলছে, এবং প্রথমে ওনার কাছে স্ক্রিপ্ট নিতে হয়, উনি স্ক্রিপ্টটা পড়েন, দেখবেন, এবং অনেক ক্ষেত্রেই উনি বলেন একে কাস্ট করো। এটা কতটা সত্যি? তারপর সেই মতো কাস্টিং হয় ছবি। দেখো, কথাটা রটেছে যখন, কিছু তো বটে সত্যি, কিছু মিথ্যা কথা নয়। যা রটে তবে আমি একটা কথা বলি, যারা বলছে জাতীয় পুরস্কার পাওয়ার পর স্ক্রিপ্ট পাঠাতে হয়, এটা পুরোপুরি ভুল। জাতীয় পুরস্কার পাওয়ার আগে থেকেই আমার জীবনে আমি 113-14টা মতো এখনো অবধি হয়তো ছবি করেছি, তার মধ্যে একদম প্রথম দিকের একটা দুটো বাদে, এবং এর জন্য কোনো এক বড় ডিরেক্টর আমাকে একটা ছবি থেকে বাদও দিয়েছেন, আমি নাম বলবো না। এটা আমার জাতীয় পুরস্কার পাওয়ার ঠিক আগের ঘটনা। আমাকে বলা হয়েছিল, একজন ইপি আমাকে বললেন যে সোমনাথ, দাদা এরকম দেখা করতে চায়, কথা বলতে চায়,
তো তুমি যদি আসো কথা বলো। আমি বললাম দাদা যদি স্ক্রিপ্টটা দিয়ে দাও তাহলে কথা বলতে আরও সুবিধা হবে, আমি পড়ে নিয়ে তাহলে বোঝাতে পারবো যে আমি কী চাইছি উনি কী চাইছেন। কয়েক ঘন্টার মধ্যে আমার কাছে আবার ফোন আসে যে ঠিক আছে আসতে হবে না। তো আমার তাতে কোনো দুঃখ লাগেনি, বিকজ অফ কারণ আমি প্রথম দিকের 1-2 ছবি বাদে যেগুলো আমি খুব স্ট্রাগল, যখন আমার বলার জায়গা ছিল না, কিন্তু তাও স্ট্রাগল করতে করতে আমি কিন্তু যে কোনো ছবি করেছি, যেটা যে কোনো কমার্শিয়াল ছবি, আমি কিন্তু স্ক্রিপ্ট না পড়ে কাজ করিনি কোনো দিন। এবং তার মধ্যে আমার নিজের কাজ করা 5-6টা ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। হ্যাঁ, যে ছবিগুলো মানে আমি পাইনি কিন্তু আদার্স ছবি পেয়েছে বা আদার্সরা পেয়েছে, এবং তাতে প্রত্যেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ডেতে মেকআপের একটা ভূমিকা থাকে কিন্তু মানে ইয়েতে। তো সেই ছবিগুলোতেও তোমার আমি স্ক্রিপ্ট ছাড়া কাজ করিনি কোনো দিন। তো আমার কাছে আজ অবধি এবং মীরা নায়ারের যে ছবিটা আমি দিদি তোমাকে বললাম, এবং আরেকটা ছবিরও কথা হচ্ছে বম্বের সাথে, তাদের কাছে আমার ফার্স্ট ইয়েটাই থাকে যে স্ক্রিপ্ট দিতে হবে। কারণ আমি যদি স্ক্রিপ্ট না পড়ি, স্ক্রিপ্টটা যদি না জানি, তাহলে আমি গিয়ে কি মেকআপ করব। আমার তো যার মেকআপ মানে কম দরকার তার ক্ষেত্রে দেখা গেল গ্ল্যাম করলাম, যার ডি গ্ল্যাম দরকার বা গ্ল্যাম দরকার তাকে ডি গ্ল্যাম করে ফেললাম। বা যার মানে আমার কাছে কী হয়, স্ক্রিপ্টটা পড়া থাকলে আমি একটা ক্রিয়েশন সৃষ্টি করতে মানে ক্রিয়েট করতে পারবো, আমি একটা আমার ইনপুট দিতে পারবো। তাই জন্য স্ক্রিপ্ট আমার কাছে প্রচণ্ড জরুরি। সেটা আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেলেও মানে আমাকে কিন্তু এই স্ক্রিপ্টটা পাঠাতেই হবে যে আমাকে নিয়ে কাজ করতে চায়। এরকম কি ঘটনা ঘটেছে যে কে কাস্ট করো? দাঁড়া বলছি, হ্যাঁ কাস্ট করো বলতে কীরকম, ধরো আমি এই যে মহুয়া করছি, মহুয়া ক্ষেত্রে আমাকে ধরো কতটা আমি মেলাতে পারবো। একটা তো আমাকে কাঠামো তো দিতে হবে, বা তার ফিজিকটা দিতে হবে, চেহারাটা দিতে হবে, বা একটা আদল দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইটা বলেই থাকি যে এই কাস্টিংটা হলে ভালো হয়, বা এই কাস্টিং। বা অনেক সময় দেখা গেল এমনও হয়েছে যে রিসেন্ট একটা ছবি করেছি যেখানে একটা ঐতিহাসিক ক্যারেক্টার করতে হবে, ডিরেক্টর বলছে আমার কাছে উপায় নেই, একে নিয়েই করো। তো আমি তাকেও কিন্তু একজন ঐতিহাসিক ক্যারেক্টার বানিয়েছি। ডিরেক্টর বলছে আমার কাছে উপায় নেই, কারণ ডিরেক্টর হচ্ছে আমার কাছে শেষ কথা। ডিরেক্টর যদি বলে যে না একে নিয়েই করতে হবে, তো আমি করতে বাধ্য করব। একেবারে হলো না, তখন বলতে হবে যে দাদা তাহলে কিন্তু এটা আমার হাতের বাইরে, তোমাকে ভেবে নিতে হবে এই ক্যারেক্টারটা আমি বানাচ্ছি বা করে নিচ্ছি। তো সেক্ষেত্রে তো একজন মেকআপ আর্টিস্টের ইনপুট তো থাকে, শুধু মেকআপ আর্টিস্ট কেন, একজন কস্টিউম ডিজাইনার, একজন ডিওপি, এবং যারা ধরো তোমার পুরো ছবিটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে কাজ করে, তারা প্রত্যেকে যে যার ওপিনিয়ন তো দিতেই পারে যে একে নিলে ভালো হতো। এবং হ্যাঁ, আমার একটা ইনপুট থাকে, এটা যদি রোটে থাকে তো এটা সত্যি। কিন্তু তাই বলে এটা নয় যে ওকে বাদ দিয়ে দাও, ডিরেক্টর বা প্রডিউসার ভেবেছে যে ওকেই নেবে, ওকে বাদ দিয়ে দাও একে নাও, সেটা এই নোংরামোটা আমি করতে পারবো না বা করবো না। কারণ তার যোগ্যতা অনুসারে, তার ক্যাপাসিটি অনুসারে তারা তাকে নিচ্ছে এবং সে রাজি আছে। তো তাকে নিয়ে যদি করতে হয় একটা লেভেল অবধি আমি করব। কিন্তু এমনও যদি হয়, যদি কোনো কাজ আসে, ধরো কেউ যদি জোর করে আমাকে মানে নেতাজিকে বিবেকানন্দকে নেতাজি বলানোর চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো এই প্রজেক্টটা আমি করব না। এটা হচ্ছে আমি, কারণ এটাই আমার বৈশিষ্ট্য। আমি চাইবো যতদিন কাজ করতে অনেস্টির সাথে কাজ করব এবং স্ক্রিপ্টে ঢুকে কাজ করব। এবং এই বুদ্ধিটা আমি আমার প্রতিটা মিটিংয়ে, জেনারেল মিটিংগুলো যখন আমাদের হয়, আমি আমার জুনিয়রদের বা আদার্সদের যারাও সিনিয়র বসে সবাই শোনে, তাদেরকে এই বুদ্ধিটা আমি দিই যে স্ক্রিপ্টে ঢুকে স্ক্রিপ্টটা পড়ে স্ক্রিপ্টটা জেনে কাজ করো, তাহলে তোমারও গুরুত্ব থাকবে, কাজটাও ভালো হবে। এটাও শোনা যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে যে সোমনাথ কুণ্ডু এখন যা দর হাঁকাচ্ছে, অনেক ভালো ছবির ক্ষেত্রে অনেক ভালো প্রযোজক পরিচালকের ইচ্ছে থাকা সত্ত্বেও তারা নিতে পারছে না তোমাকে, কারণ বিকজ অফ বাজেট। কি বলবে? এটা হয়েছে? হ্যাঁ, যদি হয়, তারা যদি ওপেন আমার সাথে কথা বলে, তাহলে নিশ্চয়ই ভাবা যেতে পারে। কিন্তু কাজের যে পরিমাণ, ধরো দু রকমের কাজ হয়। একটা দুটো ঘটনা ঘটেছে যদিও আমার সাথে, দুজন ডিরেক্টর তারা আমার সাথে যোগাযোগ করেছিল আমার সাথে কাজটা করবে বলে। আমি তারা কিন্তু আমার সাথে মানে আমার পারিশ্রমিক নিয়ে কথা বলার আগেই, মানে আমি যে প্যাটার্নের কাজটা করতে চাই সেই কাজটা যেরাম হওয়া উচিত, ধরো আমি ইন্দুবালা ভাতের হোটেল করেছি, ওই প্যাটার্নেরই যদি একটা কোনো কাজ আসে, তাহলে আমি চাইবো আইদার ইন্দুবালার মতো করতে বা ওর থেকে আরও মানে ওভার দ্য টপ যেতে আরও ভালো করতে।
তো যদি ওই রকম লেভেলের কাজ করতে হয় তাহলে একটা মিনিমাম তো বাজেট থাকবে, যেটা মেটেরিয়াল কস্ট বা সব কিছু। তো পরবর্তীকালে দেখলাম যে ধরো এইরকম ধরনের কোনো কাজটা হলো, সেই কাজটা হলো হচ্ছে ওর থেকে আরও ডাউন লেভেলে, মানে কোনো রকমে তাকে চুল সাদা করে ফেকেল স্পট করে ছেড়ে দেওয়া হয়েছে অলমোস্ট। সেটা সোশ্যাল মিডিয়াতে এসছে, আইদার ডিরেক্টর চেয়েছেন তাহলে বাজেট নেই বলে। তাদের যদি ওইভাবেই করতে হয় তাহলে তার জন্য তো তুমি যদি আমাকে বলা হয় যে ইন্দুবালা লেভেলের একটা কাজ করো, তাহলে আমি তো ইন্দুবালা লেভেলেরই বাজেটটাকে তো ওইভাবেই ফিক্স করতে চাইবো। সেই ক্ষেত্রে তাদের মনে হতে পারে যে বেশি চাইছে, সেটা হতেই পারে। কিন্তু এরম নয়, মানে সব সময় যেটা আমি বলিউডে পেয়ে আসছি বা পাই সেটা কখনোই টলিউডে আমি চাইতেই পারি না বা চাইবও না, কারণ আমি জানি আমার টলিউড কীভাবে স্ট্রাগল করে তার প্রজেক্টগুলোকে বানাচ্ছে। হ্যাঁ, আদার্স মেকআপ আর্টিস্টদের থেকে হয়তো আমার পারিশ্রমিকটা বেশি, বিকজ অফ আমার কোয়ান্টিটি এবং কোয়ালিটিটাও সেই পরিমাণে বেশি, যেটা এমনও হয় হয়তো দুদিন পর এটাও শুনতে পারবে যে মেকআপ আর্টিস্টের জন্য একদিন দুদিন কমছে, ডেট কমে যায়, শুটিং ডেট মানে ডেলিভারি দেওয়ার ওপরও ডিপেন্ড করে। এবং সেটাও কিন্তু অনেকেই বলতে শুনেছি যে সোমনাথ মেকআপ করছে একদিন আমার কমে গেছে, সেটাও কিন্তু হয়। একদিন কমা মানে বাজেটও কমা, তাহলে কাজের কোয়ালিটি বা কোয়ান্টিটি অনুসারে তোমাকে তার সেই পারিশ্রমিকটা তো একটু দিতেই হবে, নাহলে তুমি সেই লেভেলটা পাবে কোথায়। সেই ক্ষেত্রে হয়তো অনেকে ওই লেভেল মেনটেন করতে গিয়ে তারা হয়তো এটা বলতেই পারে। প্রস্থেটিক মেকআপ কি খুব ব্যয় সাপেক্ষ? অবশ্যই ব্যয় সাপেক্ষ, কারণ এমনিও এই মেটেরিয়ালগুলো বেশিরভাগ হচ্ছে আমেরিকান প্রোডাক্ট হয়। এবারে যদি যারা খুব আপডেট আছে মানে সামাজিক ব্যাপারে, তারা জানে যে মানে ইউএসএতে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের ওপর এবং ইউএস থেকে যদি আমরা কোনো প্রোডাক্ট এখানে আমদানি করতে চাই তাহলে তার এখন মানে ইয়েটা কী হারে বাড়িয়ে দিয়েছে ওরা। এমনি 48% করে আমাদের মেকআপের দাম অলমোস্ট বেড়ে গেছে। মানে এটা আমি 2 বছর আগেকার ঘটনা বলছি। যে মেটেরিয়ালটা ধরো 7,000 টাকায় কিনতাম তার সাথে এখন 48%, তারপরে জিএসটি, ঠিক আছে, এই সব কিছু নিয়ে একটা খুব হাই লেভেলে, যার ফলে মেকআপের। এবং এখন তো তোমার ডোনাল্ড ট্রাম্প তো রিসেন্ট বোধহয় একটু সম্পর্ক ভালো হওয়াতে 50%টাকে 25% কিছু এটা করেছে, তো তার আগে অবধি 50% অবধি বাড়িয়ে দিয়েছিল। মানে আমরা কিছু আনতে গেলে বা ওখানে কিছু বেচতে গেলে, তো যে কারণে আমাদের মেটেরিয়ালগুলো সব ওদের মেটেরিয়াল, তো সেটা আনতে গেলে ওই 50% এক্সট্রা করে পে করতে হচ্ছে, যেটা 8,000 টাকা দিয়ে কিনতাম এখন ওটা 12,000 টাকা দিতে হচ্ছে। তো এইটা একটা বড় সমস্যা। এইটা যারা না বুঝতে পারবে তাদের কাছে মনে হবে যে হ্যাঁ বেশি চাইছে আর কি। তো এরকম আমার সাথে দুটো প্রজেক্টে হয়েছে যে যারা মানে আলোচনা না করে আমার ডেট নিয়ে ডেট ব্লক করে দেওয়ার পরেও তারা আর জানানোর প্রয়োজন বোধ করেনি যে আমি কাজটা করছি না বা আমাকে নেওয়া হচ্ছে না। তো এটাও একটা মানে সভ্যতা ভদ্রতার উপর ডিপেন্ড করে। যদি আমি কোনো কাজ না করতে পারি, আমি যেমন বলে দেওয়া আমার অধিকার আছে যে আমি ভাই তোমার প্রজেক্টটা করছি না এই কারণ, তেমনি তারাও যে আমাকে নিতে পারছে না বা আমার ডেটটা ব্লক করে রেখেছে সেটাকে অনেকে আছে জানাতে ভুলে যায়। এটা ঘটে আমাদের। একটা সময়ের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে আর কি, তুমিও জানবে যেহেতু তুমি গত 30 বছরে একটু বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যে মেকআপ আর্টিস্টদের নিয়ে কোনো আলোচনা বা চর্চা এগুলো হতো না, কিন্তু এখন কিন্তু মেকআপ নিয়ে বা মেকআপ আর্টিস্টদের নিয়ে চর্চা হয়, সেটা কেমন লাগে? মেকআপ আর্টিস্ট নিয়ে চর্চা সত্যিকারের একদমই আগে ছিল না, তো সেটা খুবই ভালো লাগে যে এই যে দেবিদার নাম এখনও আলোচিত হয়, বা সৌরেন গাঙ্গুলি মানে অম্পিদার বাবার কথা বলছি, তার নাতি এখন কাজ করে, ভীষণ ভালো কাজ করে, বুম্বা খুব ভালো কাজ করে। এই যে মেকআপ আর্টিস্টদের নিয়ে যে আলোচনা, সেটার প্রধান দিকটা আমি বলবো যে সোশ্যাল মিডিয়াটাই মেন। মানে তারা যেভাবে কাজ করছে, আর এখনকার মেকআপ আর্টিস্টরা তারা যে কাজের থিওরিটাকে সময়ের সাথে সাথে যে চেঞ্জ করেছে, এই চেঞ্জ করাটার জন্যও কিন্তু তাদের আর কি নামটা লোকে জানতে পারছে। এবং আরও বড় কারণ হচ্ছে এখনকার যেসব ডিরেক্টররা আছে তারা কন্টেন্ট ভিত্তিক ছবি করেন বা ওয়েব সিরিজ করেন, যেখানে মেকআপের গুরুত্ব সবচেয়ে বেশি, মেকআপ এবং লুকসের গুরুত্ব। যেমন ধরো একটা অপরাজিত লুকসের ওপর ডিপেন্ড করে, একটা পদাতিক লুকসের ওপর ডিপেন্ড করে, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র লুকসের ওপর ডিপেন্ড করে। কারণ ফার্স্ট লুকটাই যদি আমি মৌমার কথা বলি,
গুনগুন করে মৌয়া, ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা লুকসে যদি আমি ধরিয়ে দিতে পারি যে ইনি আমার মৌয়া, তাকে যদি রিয়েল লাগছে, বা ইনি আমার সত্যজিৎ রায়, ইনি আমার তোমার কি বলবো মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বা ইনি আমার সুভাষচন্দ্র, তো এইটাতে পাবলিক অনেক বেশি অ্যাট্রাক্টেড হয় এবং সেটা আমরা ফলো পেয়েছি, যে কারণে আজকে মেকআপ নিয়ে আলোচনা হচ্ছে বা মেকআপ আর্টিস্টদের নিয়ে আলোচনা হচ্ছে। এর প্রধান কারণটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধন্যবাদ তোমাদেরকে যারা সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছ। আর আরেকটা কথা আমি বলি, একটা পয়েন্ট আমি আগের ইয়েতে বলতে জাস্ট মিস করলাম। এমনও আছে আমাদের এখানে দেখা গেছে যে কলকাতার মেকআপ আর্টিস্টদেরকে পে করতে গেলে তাদের মনে হচ্ছে কলকাতার লোক এত চাইছে কেন, তারা কিন্তু বম্বের মেকআপ আর্টিস্টকে সেম পেটাই করছে, তাদেরকে রেখে এনে মানে ফুডিং লজিং দিয়ে করাতে হচ্ছে। তো এটা আমাদের কিছুটা মানে হ্যাবিটের মধ্যেও দাঁড়িয়ে গেছে যে ও বাঙালি এত টাকা চাইছে বাংলায় কাজ করে। তো এইটা কিছুটা অভ্যাসের ওপরও দাঁড়িয়ে গেছে, যে কারণে তাদের মনে হচ্ছে যে কলকাতার মেকআপ আর্টিস্টরা টাকাটা চাইলে সেটা বেশি, কিন্তু তুমি বম্বের থেকে উড়িয়ে এনে কাজ করছো, 4 জন লোক এসে কাজ করছে, তাদের ফুডিং লজিং দিলে দেখা যাচ্ছে এবং ফ্লাইট ফেয়ারে দেখা যাচ্ছে সেম টাকাটাই যাচ্ছে, তাই না? তো এটাও কিন্তু আমি বলবো প্রোডাকশন হাউসগুলোর ভেবে দেখা উচিত। এবং লাস্টে দেখাও গেছে, মানে তোমরা ছবিটা দেখতে পাবে, প্রচুর পরিমাণে সিজিও হচ্ছে এবং সেই এফেক্টটা কিন্তু ডিরেক্টর নিজে আমাকে ফোন করে বলেছে আমি পাইনি। সে আমাকে আরেকটা কাজের অফার দিচ্ছিল, সে তখন বললো যে আমি ওটা পাইনি, কিন্তু এটা প্রোডাকশন হাউসের সিদ্ধান্ত। ঠিক আছে, নো প্রবলেম, সবার কাজ করা উচিত।